হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর 8 নাম্বার চ্যাপ্টার, যার নাম প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানান দিক। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 110 থেকে 113 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর বা এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেন, যখন লেখার চল ছিল না, মানুষ তো প্রথমে লিখতে পারতো না, তাহলে তখন মানুষ কিভাবে পড়া মনে রাখতো? শুনে শুনে। উত্তরটা হবে শুনে শুনে। পরবর্তী কোশ্চেন, প্রথমে দেখো রয়েছে ড্যাশ লিপি এখনো পড়া সম্ভব হয়নি। কোথাকার লিপি এখনো পড়া সম্ভব হয়নি, বা কোন সভ্যতার লিপি এখনো পড়া সম্ভব হয়নি? উত্তর হবে হরপ্পা সভ্যতার। বৈদিক শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এক কথায় উত্তর দেখো ড্যাশ দিয়ে রয়েছে ব্যক্তিগত। আমি কোশ্চেনটা টুকিনি, জাস্ট অ্যান্সার করে দিয়েছি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে গুরুকুল, বা গুরুকুল বলতে কি বোঝো? বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক। এটাই গুরুকুল, মানে গুরু তার আশ্রমে বা তার বাড়িতে গিয়ে যে শিষ্যরা শিক্ষা গ্রহণ করত, সেই যে আশ্রমটাকে বলা হতো গুরুকুল। পরবর্তী কোশ্চেন দেখো, বৌদ্ধরা লেখাপড়া শিখত কোথায়? আমি কোশ্চেন টুকিনি, ডিরেক্ট উত্তর দিয়েছি বিহার বা সঙ্ঘে। কোথায়? বিহার বা সঙ্ঘে। পরবর্তী কোশ্চেন, আচার্যা। আচার্যা, এই 6 নম্বর কোশ্চেনটাতে একটু বড়ভাবে ডিসকাশন করা হয়েছে। আচার্যা কাদের বলা হয়? নারী আচার্যকে আচার্যা বলা হতো। পরবর্তীতে রয়েছে উপাধ্যায়া। ঠিক আছে, উপাধ্যায়া কাদের? নারী উপাধ্যায়কে উপাধ্যায়া বলা হতো। এইবার দেখো আমি হাইলাইটার দিয়ে আচার্য ও উপাধ্যায় এদের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা সেটা আমি আলোচনা করেছি। আচার্য কি? ছাত্ররা আচার্যের বাড়িতে থাকতো ও খেত, বিনা বেতনে পড়াতো। আচার্যরা বিনা বেতনে পড়াতো, কিন্তু শুধু বিনা বেতনে পড়ালে তো হবে না, অবশ্যই কি করাতো? তাদের বিভিন্ন কাজ করে দিতে হতো তাদেরকে। ঠিক আছে, এবার উপাধ্যায়। এই উপাধ্যায় কারা? এই উপাধ্যায় একটি নির্দিষ্ট বিষয় পড়াতেন, সব বিষয় পড়াবে না, নির্দিষ্ট একটি বিষয় রয়েছে, সেটা অঙ্ক হতে পারে, বাংলা হতে পারে, বা বিভিন্ন রাজনীতির বিষয় হতে পারে। একটা বিষয় পড়াবে। বিনিময়ে কি করতেন? বিনিময়ে বেতন নিতেন। বৌদ্ধ শিক্ষায় উপাধ্যায়দের গুরুত্ব বেশি, মানে বৌদ্ধ যেখানে যারা বৌদ্ধরা, আমরা আগেই বললাম, একটু আগে আলোচনা করলাম, বৌদ্ধরা কিন্তু কোথায় পড়াশোনা করতো? তারা লেখাপড়া করতো কিন্তু বিহারে। ঠিক আছে, এইবার চলে আসি পরবর্তী ইম্পর্টেন্ট আরেকটি কোশ্চেনে, মহাবিহার কি? ঠিক আছে, মহাবিহার কি? কিছু কিছু বৌদ্ধ বিহারকে মহাবিহার বলা হতো। ঠিক আছে, যেমন আমাদের রয়েছে না এখন যে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এই যে টার্মগুলো এখন রয়েছে, তখন আগেকার দিনেও ছিল বিহার, মহাবিহার। তাহলে কিছু কিছু বৌদ্ধ বিহারকে মহাবিহার বলা হতো। এই মহাবিহারের কিছু তো বৈশিষ্ট্য রয়েছে, না হলে কেন মহাবিহার বলা হবে? অবশ্যই মনে প্রশ্ন জাগে। দেশের ও দেশের বাইরের যেটা বেসিক ডিফারেন্সটা, সেটা হলো দেশের বাইরের বিভিন্ন ছাত্র এখানে পড়তে আসতো। ঠিক আছে, এই মহাবিহারের উদাহরণ কি? উদাহরণ খুব সহজ, নালন্দা। এই নামগুলো তোমরা জানো, নালন্দা, তক্ষশিলা এদের মধ্যে বিখ্যাত। পরবর্তী কোশ্চেন, তক্ষশিলা মহাবিহার বিখ্যাত একটা মহাবিহার, সেখানকার বৈশিষ্ট্য কি? এখানে 16 থেকে 20 বছর বয়সের ছাত্ররা ভর্তি হতে পারত, এবং এখানকার যে বিখ্যাত ছাত্রদের নাম লেখা রয়েছে, বা আমি এখন বলবো, দেখো তাদের মধ্যে রয়েছে জীবক, পাণিনি ও চাণক্য, এই মহাবিহারের ছাত্র। 9 নাম্বার কোশ্চেন, বিদ্যারম্ভ। যদি আমরা এটাকে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে বিদ্যা প্লাস আরম্ভ কাকে বলা হতো?
এই বিদ্যারম্ভ এখনো রয়েছে, বাট টার্মটা আলাদা হয়েছে, হাতেখড়ি। গুপ্ত যুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের হাতেখড়ির মতো একটি অনুষ্ঠান শুরু হয়েছিল, যার নাম বিদ্যারম্ভ। তার মানে একটি মানুষ তার যে বিদ্যার জার্নি শুরু করছে, মানে বিদ্যা গ্রহণ করাটা শুরু করছে কোনো একটা দিন থেকে, সেটাকে বলা হচ্ছে বিদ্যারম্ভ। 5 বছর বয়সে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অক্ষর পরিচয় হতো। আগে কত ছিল? 5 বছর। বর্তমানে কিন্তু আমরা 3 বছর বয়সী যে কোনো শিশুদেরকে আমরা কিন্তু অলরেডি, বা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, আমরা কিন্তু বিদ্যারম্ভ শুরু করে দিই। এখন তো আরও আগে শুরু করে দিচ্ছে প্রি স্কুল বা প্লে স্কুল বলে, যেখানে চলছে। পরবর্তী কোশ্চেন, প্রাচীন ভারতে লেখার ভাষা ও মুখের ভাষা কি ছিল? দেখো, আমি ডিরেক্টলি কোশ্চেনে যাইনি, ডিরেক্ট উত্তর দিচ্ছি আলাদা ছিল। মানে মুখের ভাষা একটা ছিল, লেখার ভাষা আরেকটা। 11 নম্বর কোশ্চেন, ঋগ্বেদের ভাষা কি ছিল, বা কি নাম? ঋগ্বেদের ভাষা নাম হচ্ছে ছন্দোস বা ছান্দোস। মনে রাখবে এই টার্মটাকে, ছন্দোস বা ছান্দোস। ব্যাকরণ কেন তৈরি হয়? ভাষা ও তার ব্যবহারকে নিয়মে বাঁধার জন্য তৈরি হয় ব্যাকরণ। অবশ্যই আমরা কিন্তু জানি, এখনও আমরা ব্যাকরণ করি, ইংলিশে সেটাকে গ্রামার বলি, বাংলায় সেটা ব্যাকরণ বলি, যে ভাষাটা থাকে তার ব্যবহারকে নিয়মে বাঁধার জন্য। অষ্টাধ্যায়ী ব্যাকরণ কে লেখেন? বিখ্যাত একজন ব্যক্তি, যার নাম পাণিনি। 14 নম্বর কোশ্চেন, পাণিনির ভাষা সংস্কারের ফলে কোন ভাষা সৃষ্টি হয়েছিল? একটি নতুন ভাষা কিন্তু সৃষ্টি করেছিলেন তিনি, যার নাম সংস্কৃত। প্রাকৃত কাকে বলে? বিভিন্ন অঞ্চলে একটি ভাষা নানাভাবে উচ্চারণ হতে শুরু করে। অবশ্যই দেখবে যে আমরা যে বাংলা ভাষা, বর্তমানে বিভিন্ন জায়গার বাংলা ভাষা কিন্তু বিভিন্ন রকম, ঠিক আছে? আমরা এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এই যে বাংলা ভাষাটা আমরা বলে থাকি, তোমার ভাষা একটু হলেও আলাদা হতে পারে আমার থেকে। যেমন যদি আমরা মালদার বাংলা ভাষা যাই, দেখবো একটু আলাদা। আমরা যদি মুর্শিদাবাদের বাংলা ভাষা যাই, আমি তো বুঝতে পারি না। তারপরে অনেক টার্ম আছে, মেদিনীপুরের ভাষা, বাঁকুড়ার ভাষা, ঠিক আছে? এই যে বিভিন্ন ভাষায় কিন্তু তারা উচ্চারণ, বা বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চল একটু নানানভাবে উচ্চারণ হতে শুরু করে। যেমন আমরা কিন্তু প্রণাম বা ঠাকুরকে প্রণাম করাটাকে প্রণাম বলি, ঠিক আছে? কিন্তু তুমি যদি চলে যাও মেদিনীপুরের দিকে, সেখানে প্রণাম করাটাকে কিন্তু বলা হয় গড়। নামটাকে মনে রাখবে, ঠিক আছে? গড় বলা হয়। তাহলে গড় মানেও কিন্তু প্রণাম করা। এই যে ভাষা, এই ভাষাগুলোকে প্রাকৃত বলা হতো। এই ভিডিওর লাস্ট কোশ্চেন, প্রাকৃত কথাটি এসেছে কোথা থেকে? আমি ডিরেক্ট উত্তরে চলে গেছি, প্রকৃত বা আসল থেকে। কোথা থেকে এসেছে? প্রকৃত বা আসল থেকে। এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে এই অধ্যায়েরই যে আরও পরবর্তী পেজে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।